নমস্কার। আইএম কৈকোড অ্যাসোসিয়েশনের এই উপস্থাপনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আইএম কৈকোডের প্রাক্তনীরা একটি নতুন উদ্যোগ নিয়েছেন, যেখানে তারা আমাদের দেশের প্রচলিত সমস্ত ভাষাতে আইএম সম্পর্কিত নানান ধারণা, তথ্য ইত্যাদি পৌঁছে দিচ্ছেন আগামী প্রজন্মের ইচ্ছুক পাঠক পাঠিকাদের কাছে। এই সন্দর্ভে বলে রাখি, 21শে অগস্ট 1996 সালে আইএম কৈকোডের স্থাপনা হয়। আইএম কৈকোড দেশের ৫ম আইএম। সেইভাবে দেখতে গেলে এই বছরের 21শে অগস্ট আইএম কৈকোড তার 25 বছরে পা দিয়েছে, এবং সেই জন্য আমরা 21শে অগস্ট থেকে রজত জয়ন্তী পালন করছি। আমাদের আজকের এই আড্ডা ওটারই এক অঙ্গ। শারদীয়ার প্রাক্কালে আমরা আজকের এই আড্ডা দিয়ে শুরু করছি সেই প্রয়াস। বন্ধুরা জড়ো হয়েছে আজ, সারা রাত ধরে হবে আড্ডা। এই গানের আবহাওয়ায় মোটামুটি দেশ দেশান্তর থেকে আমাদের প্রাক্তনীরা একত্র হয়েছেন, আর তাদের বা আমাদের সবাইকে এক সুরে বেঁধেছে আমাদের প্রাণের আইএম কৈকোড। জীবিকা বা জীবনের বিভিন্ন স্তরে পৌঁছে যদি ঘুরে দেখি আইএম কৈকোডের কতটা বা কি প্রভাব আমাদের উপর পড়েছে, সেটাই আজকে প্রধান আলোচ্য বিষয়। আমি বিশ্বপ্রতিম দাস, পিজিপি 16 ব্যাচ 2012-14 আইএম কৈকোডের প্রাক্তন। কনডুয়েন্ট বিজনেস সার্ভিসেস লিমিটেডে কর্মরত ব্যাঙ্গালোরে ইন কর্পোরেট স্ট্র্যাটেজি। আমাদের সাথে আজকে আছেন বৈচিত্র্যময় একদল প্রাক্তনী। নমস্কার, আমি সায়নিমা ঘোষ। পিজিপি 10 পাস করেছি 2008 আইএম কৈকোড থেকে। তার আগে আমি বোম্বেতে বড় হয়েছি, কাজে আমি প্রবাসী বাঙালি। আর কৈকোডের পরে আমার ক্যাম্পাস প্লেসমেন্ট ছিল ডয়েচে ব্যাংকে বোম্বেতে, যেখানে কয়েক বছর চাকরি করার পর আমার লন্ডন আমি অপরচুনিটি পেলাম। তাই জন্য এখন অনেক বছর ধরে লন্ডনে আছি। ডয়েচে ব্যাংকের সঙ্গে কাজে আমার একই ইনস্টিটিউটের চাকরি, কিন্তু আমি শুরু করেছিলাম ক্যাপিটাল মার্কেটসে, তারপরে কর্পোরেট ফাইন্যান্সে কয়েক বছর, এখন আমি রিস্কে আছি। আর চাকরির সঙ্গে সঙ্গে আমাদের আইএমকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, যেটা ইন্টারন্যাশনালি এখন আছে, সেটার লন্ডন চ্যাপ্টারের আমি হেড। নমস্কার, আমি নোয়েল রয় চৌধুরী। আমি চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু আপাতত কলকাতায়। তো আমি পিডব্লিউসি তে আছি। পিডব্লিউসির মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস বা ডিলস বলে যে টিমটায়, সেখানে আমি কাজ করি। আমি গ্রাজুয়েশন করেছি শিবপুর থেকে, শিবপুর বিই কলেজ। তারপরে এক বছর করে ডেলয়েট আর পিডব্লিউসি তে চাকরি করে তারপরে আইএম জয়েন করেছিলাম। নমস্কার, আমি আইএম কৈকোডের 2010 থেকে 12 পিজিপি 14 ব্যাচের ছাত্র ছিলাম। আমার কোইন্সিডেন্টলি অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ল। আমি বিএলএলবি অনার্স করে এমবিএ করতে এসেছিলাম। মাঝে আমি 3 বছর চাকরি করেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে। আইএম থেকে পাশ করে আমি 1.5 বছর ফিন্যান্সে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ চাকরি করে আমি তারপর 2013-তে একটা ল ফার্মে জয়েন করি, খেতান এন্ড কোম্পানি, যেখানে আজকের ডেটে আমি পার্টনার। এটা ওয়ান অফ দ্য 3 বিগেস্ট ল ফার্মস ইন্ডিয়ার। আর লাকিলি, ইনফ্যাক্ট যেটা বাঙালিদের খুব কম হয়, আমি কলকাতাতেই পোস্টেড আর প্রায় 6 বছর ধরে কলকাতাতেই আছি। তো খুব ভাল লাগবে সবার সঙ্গে আড্ডা দিতে। স্বাগতম গৌরবদা। তো শুরু করা যাক আজকে আড্ডা। যেমন প্রথমেই বিষয়টা বলেছি, বিষয়টা হচ্ছে আইএম কৈকোড আমাদের এই যাত্রা, এখন অব্দি যে যাত্রা হচ্ছে সেটাতে কিভাবে প্রভাব ফেলেছে। প্রথমে শুরু করি সায়নিমা দিকে নিয়ে। সায়নিমা দি, 12 বছর হয়ে গেছে তুমি আইএম কৈকোড থেকে পাস আউট করেছো। এই 12 বছরে এই যে তোমার জার্নি ডয়েচে ব্যাংকের সঙ্গে যুক্ত আছো তুমি, এই যে 12 বছরের যে তোমার ক্যারিয়ার গ্রোথ হয়েছে, সেখানে আইএম কৈকোডের কি ভূমিকা? তুমি কি মনে করো যে ওই যে 2 বছরে যেই ভ্যালুস তুমি অর্জন করেছো আইএম কৈকোডে পড়াশোনা করে, সেটা কিভাবে তোমার ক্যারিয়ারটাকে মোল্ড করেছে, কিভাবে তুমি এগিয়ে গেছো, তুমি যদি শেয়ার করো আমাদের সাথে। নিশ্চয়ই। তো
আমি আইএমকে তে জয়েন করেছিলাম অ্যাজ আ ফ্রেশার, কাজে ওই পয়েন্টে আমার একটু ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড ছিল, এবং আমি ঢুকেছিলাম ভেবে যে এটা হচ্ছে একটুখানি অ্যাডভান্স করবে আমার এডুকেশন, অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে ঢুকতে আমার একটা বড় স্টেপ হবে, সেই করে আমি ঢুকেছিলাম। কিন্তু আমার মনে হয় আমার 2 বছরে যা আমি শিখেছি আর যা সেটা যা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটা আমার কাজের ক্ষেত্রে কন্ট্রিবিউশন, সেটা মানে খুব ফান্ডামেন্টাল লেভেলে আমার মনে হয় যে প্রচন্ড 2 বছর আমার মানে যেটা বলা যায় ক্যারেক্টার বিল্ডিং ছিল, যে প্রথম ওরকম একটা এনভায়রনমেন্টে যাওয়া যেখানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্টরা আছে। মানে আমি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স এন্ড কমার্স এর ব্যাকগ্রাউন্ড ছিলাম, ওই সময় মানে প্রপোর্শনালি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা আসতো কলেজে, কাজে এই ব্যাকগ্রাউন্ডটাতেই অনেক কম স্টুডেন্টরা ছিল। কিন্তু ওরকম একটা ক্লাসরুমে ঢোকা যেটাতে একটা আলাদা ফিল্ডে স্পেশালাইজ করে যাদের স্ট্রং পয়েন্ট তারা অনেক বেশি, যে সাবজেক্ট গুলো আমার জন্য পুরোই নতুন ছিল, whereas আমি যেগুলো জানতাম সেগুলো তারা জানতো না, জাস্ট বেসিক্যালি এত আলাদা ব্যাকগ্রাউন্ড এন্ড আলাদা এডুকেশনের একটা অ্যামালগামেশন ছিল। আর এদের সঙ্গে মিলেমিশে এক একটা প্রজেক্ট করা, এক একটা অ্যাসাইনমেন্ট করা, সেভাবে কিভাবে ডিল করতে হয় উইথ ভেরিং পয়েন্টস অফ ভিউ, সেই জিনিসটা আমার মনে হয় একটা খুব মানে বড় লার্নিং ছিল, যেটা তার আগে আমাদের স্কুল কলেজে অতটা করতে হয়নি, কারণ আমরা একসঙ্গে একটা পিওর গ্রুপের সঙ্গে বড় হই, কাজে সেটা আমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ ছিল। আরেকটা আমার মনে হচ্ছিল যে আমাদের যেরকম রিগারাস কারিকুলাম থাকতো, যে এতগুলো সাবজেক্ট, নানা রকম প্রজেক্ট, কেস স্টাডি, খুব অ্যাগ্রেসিভ আমাদের টাইম লাইন, যে এত ঘন্টার মধ্যে ডিলিট করে টার্ন অ্যারাউন্ড করে একসঙ্গে কাজ করে সাবমিট করতে হবে, ওই যে দিন রাত ওটা করতে পারা। তারপরে যখন চাকরির ক্ষেত্রে ঢুকলাম, আমি ভাবলাম ব্যাংকে জয়েন করেছি, ফাইন্যান্সের নলেজ গুলো ইউজ হবে, তারপরে দেখলাম অ্যাকচুয়ালি ফাইন্যান্স কিছুটা, মার্কেটিং অনেকটা করতে হলো। তারপরে ব্যাংকিং এ যেরকম ওয়ার্কিং আওয়ার্স হয়, খুব লম্বা, কোনো দিনের শেষ থাকে না, অনেক সময় যদি কাজ কিছু করতে হয় তখন কেউ টাইম রাখে না, ওই জিনিসটার সঙ্গে ডিল করতে পারা, নট নট ভেবে যে কখনো যে পারবো না বা হবে না, জাস্ট ওই একটা ডিটারমিনেশন নিয়ে করতে পারা, যে মানে যে কোনো সর্ট অফ অ্যাডভার্সিটির সঙ্গে ডিল করতে পারা। আমার মনে হয় 2 বছরের যে গ্রাউন্ডিংটা ছিল করিকোডে, সেটা অনেকটাই সেটাতে হেল্প করেছে। আর এই এই মানে এই জিনিসগুলো যে শিখেছিলাম সেগুলো তারপরে আই থিঙ্ক থ্রু আউট দ্য ইয়ার্স আমার কাজে মানে খুবই প্রত্যেক স্টেপে ইউজড হয়েছে, এবং এখনো কাজে দেয়। তো সেটার জন্য আমার মনে হয় আমি খুব গ্রেটফুল করিকোডের এক্সপিরিয়েন্স। একটা একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে 2 বছরের যে রিগরটা ছিল, অনেকেই বলে একটু টাফ লাইফ হয়, রাইট? তো তুমি যদি ওটার ব্যাপারে, এই রিগরের ব্যাপারে বলো, আর সেই রিগরের মধ্যে সবাই ভাবে যে আইএমএ গেলে খালি সবাই সবসময় পড়াশোনা করে, তুমি কি আর অন্য কিছু করতে বা কোনো ক্যাম্পাস অ্যাক্টিভিটি তুমি যদি সেটা একটু বলতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই, মানে সেটা আই থিঙ্ক ওয়াজ পার্ট অফ দি এক্সপিরিয়েন্স, যে এত কিছু যে রিগারাস সেটা হচ্ছে একদিকে পড়াশোনা, যেটা তো রিগারাস ছিলই, বাট নানা রকম আমাদের কমিটিজ এন্ড অ্যাক্টিভিটিস প্রচুর হতো, আর ওইগুলো সব করতে পারা ওয়াজ পার্ট অফ বিলঙ্গিং টু মানে দ্য ক্লাস এন্ড বিং পার্ট অফ দ্য হোল এক্সপিরিয়েন্স। আর সেটার জন্য আমি প্রথম বছরে প্লেস কমে ছিলাম, অনেক রকমের কালচারাল অ্যাক্টিভিটিস এ পার্টিসিপেট করতাম, ওটা সবাই করতো, কাজী মানে ওটা বিকেম কোয়াইট আ পার্ট অফ পুরো পড়াশোনার এক্সপিরিয়েন্সটা, যে অ্যাক্টিভিটিস করা আর পড়াশোনা ছেড়েও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা। আর সেটাও এখন স্টে উইথ মি। আমি এখন যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কাজ করি, সেটাতে আমার মনে হয় ওই জিনিসটা একটা মেন্টালিটি হয়ে যায়, যে খালি যেটা মেন চাকরি বা পড়াশোনা সেটা ছাড়াও কিছু করা, যাতে একটু অলরাউন্ড হয়। মাল্টিটাস্কিংটা আমাদের অ্যাকচুয়ালি ওয়ে অফ লাইফ হয়ে গেছে আর কি। আমাদের ব্যাচে, তোমাদের ব্যাচে কত স্ট্রেংথ ছিল সেই? আমাদের বোধহয় 160 বা ওরকম আশেপাশে ছিল। তোমাদের কত ছিল? আমাদের ছিল 320। আর শামিমা, তোমাদের ব্যাচে মেল ফিমেল রেশিও কিরকম ছিল? আমাদের ভাবছি মানে মেয়েরা তো অনেক খুবই কম ছিল, বাট হয়তো 15-20% মতন ছিলাম হয়তো আমরা।
এই সেটাই প্রসঙ্গে আমাকে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে আমার দুটো ব্যাচ সিনিয়র যারা, মানে যারা হচ্ছে পিজিপি 17, সেই ব্যাচে ছিল 55% ফিমেলস। হ্যাঁ, এবং ওই যে আমাদের নানা রকম আমাদের ব্যাচ পার্টিজ এটসেট্রা হতো, সেখানে মানে কোনো অসুবিধা হতো না ছেলেদের তাদের পার্টনার টার্টনার খুঁজতে। তো আমাদের ব্যাচের ছেলেরা মানে ভীষণই লুক ফরওয়ার্ড করে এসেছিল যে ব্যাচ পার্টিতে কোনো অসুবিধা হবে না, এসে দেখলো 26% মেয়ে। তো ওদের মানে 2 বছর ধরে যে কত মন খারাপ ছিল যে কোথায় 55% এক্সপেক্ট করে এসেছিলাম আর কোথায় 26%, মানে কি হলো আমাদের সাথে। তো এটা মানে আমার জাস্ট মনে পড়লো এখন। এটা আমাদের ব্যাচ থেকে ডিরেক্টর উনি শুরু করেছিলেন। আমাদের ব্যাচে মানে এমন মানে সিস্টেমটা একটু টুইট করা হয়, ঢোকার সিস্টেমটা, যে আমাদের ব্যাচে 33% প্রথম মানে মেল ফিমেল রেশিওতে 33% মেয়ে হলো। তো সেটা অন্য আইএমরা অবাক হয়ে গেল যে কি করে হলো। পরের ব্যাচে ওটা বোধহয় আরো 40% হলো, তারপরে 55% হলো, তারপরে ওটা আবার কন্টিনিউ করেনি। এখন আমি শুনছি আবার ওটা ব্যাক করছে। মানে সেটা একটা প্রচন্ড দরকার। তাহলে সারা জীবন যেটা ওই ইঞ্জিনিয়ারিং এর সময় ব্যাচে 2-3টে মেয়ে, আবার তারা আবার এমবিএ সময় ব্যাচে অত 10-15%, তো ওই যে আহারে সেন্সিটাইজেশনটা আহারে। হয় না। না মানে এখানে একটা পয়েন্ট আমার মনে হয় দর্শকরা জানতে চাইবে যে একটি ক্লাসরুমে যদি মেয়েদের সংখ্যা বেশি হয় বা ডাইভার্সিটি আসে, তাতে কি তোমার মানে অ্যাজ এ মেল স্টুডেন্ট তোমার কি লাভ হবে, বা তোমার সেই তোমার মানে তোমার থিঙ্কিং বা লার্নিংটা ডিফারেন্ট হবে, কিভাবে হবে? তো তুমি যদি ওটাতে একটু দৃষ্টিপাত করো। যেটা মানে আমরা মানে আমি যেটা আগে কখনো ফেস করিনি বা বুঝতে পারিনি, যেটা এখানে এসে বুঝলাম, যে অনেক মানে সেন্সিটাইজেশন যে জিনিসটা, সেটা বা অনেক ভিউ পয়েন্ট, যেটা হয়তো একটা মানে যেখানে 60-70-80% ছেলে, সেই ভিউ পয়েন্ট গুলো মানে আসে না। মানে 30-40% মেয়ে হলে তারা বলেও, এবার অনেক ভ্যারাইটি টপিক আসে, অনেক ভিউ পয়েন্ট আলাদা আসে। আরেকটা যেটা সেন্সিটাইজেশন যে জিনিসটা, সেটা যেমন অনেক জিনিস আমরা বলে ফেলি মুখ দিয়ে, যেটা হয়তো আমরা বুঝতে পারি না যে এটা হয়তো বলা ঠিক না, বা এই ধারণাটা ঠিক না। ছোট ছোট কথা, যেমন অনেক নেতারা আজকাল বলে না যে মানে যাও চুড়ি পড়ো, মানে যদি লড়াই করতে না পারো যাও চুড়ি পড়ে এসো। এই একটা কথা, এটা একটু ক্যাজুয়াল সেক্সিজম কথা। সেটা কিন্তু মানে 4টে ছেলে বসে থাকলে তাদের মাথায় বা কানে এটা লাগবে না। এটাই যদি 10টা লোকের মধ্যে 6টা ছেলে আর 4টে মেয়ে থাকে, আর একটা ছেলে ক্যাজুয়ালি কথাটা বলে, সেটা কিন্তু এক মেয়েটা ওটাকে পয়েন্ট করবে। তখন ওই ছেলেগুলোরও মাথায় আসবে যে এই কথাটা আমি কেন বললাম। আমরা তো ছোট থেকে এগুলো শুনে আমাদের এটা স্ট্রাইক করেনি। যখন কেউ পয়েন্ট আউট করে, যে আমাদের মা বোন তো আমাদের মানে নিজেদের ভালোবাসে, তারা এই জিনিসগুলো পয়েন্ট আউট করে না। তো ব্যাচমেট মানে যত মিক্স করি, যত ভিউ পয়েন্টটা পাই, এটা আস্তে আস্তে মানে টুইট করে করে আমাদেরকে অনেকটা চেঞ্জ করেছে পাস আউট করার পরে, যেটা হয়তো আগে। আচ্ছা, একটু ঘুরে আসি, কামিং ব্যাক টু গৌরবদা। তো গৌরবদা, তুমি একজন লয়ার, আর আমি যা তোমার হিস্ট্রি জানি, তুমি বিফোর জয়নিং আইএম কে তুমি গভর্নমেন্ট সার্ভিসেও ছিলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, না স্টেট, সরি সেন্ট্রাল গভর্নমেন্টে হাটকোতে তুমি কাজ করেছো। তারপরে তুমি আইএম কোর্টে গেলে, তারপরে তুমি ফিউচার্স ফার্স্ট জয়েন করো ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যাজ অ্যান অ্যানালিস্ট, এন্ড দেন তারপরে আবার লতে ফিরে আসলে। অ্যান্ড খাইতান এন্ড গ্রুপ ইজ এ ভেরি বিগ ল ফার্ম ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য টপ 5 এর মধ্যে আসে। সেখানে তুমি এখন পার্টনার। তো আমি বলবো আমাদের 4জনের মধ্যে সবচেয়ে বেশি ডাইভার্স তোমার ক্যারিয়ার গ্রোথ হয়েছে। অ্যাকচুয়ালি অনেক মানে যখন আইএম বা এমবিএ এর কথা লোকে ভাবে, লোকে এটা দিকেই ভাবে যে আমি আজকে প্যাকেজ পাচ্ছি সে 3, এই 2 বছর করার পর প্যাকেজ হবে 10। অ্যাকচুয়ালি ওই আইডিয়াতে যখনই ঢোকে, তখনই সে গেইন অতটা করে না ওই প্রোগ্রামটা থেকে। মানে আমার অ্যাকচুয়ালি ধারণা, মানে আমি যখন ঢুকেছিলাম, আমি ওই ভেবে ঢুকিনি যে চাকরি একটা বেটার হবে বা চাকরি একটা অন্যরকম হবে। আমার ইচ্ছে ছিল বরাবরই লতে আবার ফিরে আসা। কিন্তু আমি যেটা দেখতাম, যে যেহেতু আমি লটাই পড়েছি, চাকরি লতেই করছি, যখন আমি এলাম ওই চাকরিতে করলাম, তখন আমি মানে ফাইন্যান্সের অ্যাঙ্গেল, অপারেশনস এর অ্যাঙ্গেল, টেকনিক্যাল অ্যাঙ্গেল সবগুলো আমার ওর মধ্যে থাকতো, কিন্তু সেগুলো আমি কোনোদিন বুঝতাম না। তো আমাকে ওই টিমের থেকে হেল্প নিতে হতো। তো আমি সেটাই একটা তখন ভাবার চেষ্টা করলাম যে কি এডুকেশনে আমার সুবিধা হবে। এইটা এক। সেকেন্ড যেটা হচ্ছে, সব বাঙালিরা এটা আমার সঙ্গে মানে অনেক বাঙালি একমত হবে, যে অনেক বাঙালি বাড়িতেই মাস্টার্স না করলে ছেলে বা মেয়ে পড়াশোনা শেষ হলো না, মাস্টার্স একটা করতেই হবে, নাহলে মানে মুখ দেখাবে কি করে সোসাইটিতে।
শুধু গ্রাজুয়েট কি করে হয়? সেটা যাই হোক, আমি সেটা মাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার তো বিএ এলএলবি দুটো ডিগ্রি, একটা ডিগ্রি না, 5 বছরের কোর্স, কিন্তু সেটা তো বুঝবে না। মানে অনেক কথা বলবে, বাবা মা তো মাস্টার্স, ছেলেকে হতে হবে। তো তখন আমি দেখলাম যে আমার তো লতে মাস্টার্স করে লাভ নেই, কারণ আমি যা করছি আমি আবার চাকরিতে ফেরত আসবো, একাডেমিক্সে না গিয়ে লাভ নেই। তো যেটা চাকরিতে সুবিধা হবে সেটা আমি ভেবে চিন্তে দেখলাম যে এমবিএটাই সবচেয়ে সুবিধা। আর আমি আসলে খুব একটা শিওর ছিলাম না যে কোন স্পেশালাইজেশন করবো। তো আমি অন্য এমবিএ কলেজগুলোতে, আইআইএম ছাড়া অন্য কলেজগুলোতে চান্স পেয়েছিলাম আগের বছর, কিন্তু মানে আইআইএম ছাড়া অন্যরা সবাই যেটা করে স্পেশালাইজেশনটা প্রথমেই বলে দেয়, এসপিজেন বা এমটি বা এমডিআই। আইএম যেটা ইউনিক, যে প্রথম বছর তো আমাদের কোনো স্পেশালাইজেশন বলে না। যে কমার্স থেকে এসছে, যেমন সায়নিমা ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ওকেও টেকনিক্যাল আইটি সাবজেক্ট গুলো করতে হচ্ছে। আমি ল থেকে এসছি, আমাকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড অপারেশন সাবজেক্ট গুলো করতে হয়েছে। তো অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আমি হয়তো করতাম না, কিন্তু আমি ওই সাবজেক্ট গুলো করেছি। 24টা সাবজেক্টের মধ্যে 4টে করে সাবজেক্ট সবকটা স্ট্রিম করেইছি। সেটা আমি সেই মুহূর্তে হয়তো আমাকে অপশন দিলে আমি করতাম না, কিন্তু আজকের ডেটে আমি বুঝি যে ওইগুলো যেহেতু করেছি, আজকে আমি অনেক ওই জিনিসগুলো বুঝতে পারি যেগুলো আমি হয়তো নর্মালি বুঝতেই পারতাম না। যেমন একটা লয়ার, সে তো আইটি রিলেটেড কোনো সাবজেক্ট সারা জীবন কোনোদিন পড়েনি। আজকে ডেটে ডেটা প্রিভাইসি যখন ল গুলো হচ্ছে, আমি ওগুলো রিলেট করতে পারছি। অপারেশনস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা আমার যারা কন্টেম্পোরারি লয়াররা কোনোদিন পড়েনি, কিন্তু আমি যেহেতু পড়েছি, এখন যখন একটা ডিল হয়, আমি যখন একটা কন্ট্রাক্ট ড্রাফট করি, তখন আমি ওগুলো বুঝতে পারি। তো যেটা হয়তো আমি অনেক কিছু ভেবে আসিনি যে এটা আমার লাভ হবে, আখেরে অ্যান্ড ওভার দ্য কোর্স অফ সে 8-10 বছর চাকরি করছি এমবিএ এর পরে, আমি আস্তে আস্তে রিলেট করতে পারি, আচ্ছা এটা আমার তো কি সুবিধা হয়েছে, এটা পড়েছি বলে কতটা সুবিধা হয়েছে। শুধু পাস করার পরপরই হয়তো অতটা বুঝতে পারিনি যে এতটা ইম্পর্টেন্স আমার লাইফে ছিল এমবিএটা, যেটা এখনো বুঝতে পারি। কোইন্সিডেন্টালি মানে যদিও তিনজনের কাজ একদমই আনরিলেটেড, কিন্তু তিনটেই একসঙ্গে হয়ে একটা বেসিক্যালি ডিল বা প্রজেক্ট বা এমএনএ ডিল গুলো হয়। তো সেটা মানে যেটা আর কি আমরা এমবিএ তেও করেছি, যে 6টা স্ট্রিম আনরিলেটেড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 6টাই আবার মিলে মিশে যায়। তো তো সেটাই আর কি। তো আমার এই মানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ল বা এই রিলেটেড, ইন্ডিয়াতে এটাই ধারণা যে ওই ইঞ্জিনিয়ারিং করেই এমবিএ করবে সবাই। ইনফ্যাক্ট আগে আমরা দেখতাম ব্যাচে 80-90% ইঞ্জিনিয়ারিংই থাকতো। সেটা আইএম কিন্তু প্রথম যে এটা চেঞ্জ করে, যে যেটা আইএম মানে আইএম কে যেটা দেখে যে কেন এত আমার মনে আছে এটা আমাদের ম্যাথিউ স্যার ডিসকাস করছিলেন যে কিভাবে টুইটটা করলো। তো ওটাই ওনারা দেখলেন যে মেয়ে কেন কম হচ্ছে। তো বলে মেয়ে তো ইঞ্জিনিয়ারিং এ কম ঢোকে, মেকানিক্যালে যেমন আমি যাদবপুরে আমাদের ব্যাচে 2টো মেয়ে ছিল 102-র মধ্যে। তো ইঞ্জিনিয়ারিং এর কারণ মানে মেয়েদের ইঞ্জিনিয়ারিংটা অতটা পছন্দ না সবার, তো সেই জন্য ইঞ্জিনিয়ারিং এ ঢোকে 10% মেয়ে, আর এমবিএ তে 90% ইঞ্জিনিয়ারিং ঢোকে। তো ওই যে ক্যাচমেন্ট এরিয়াটাই কম হয়ে যাচ্ছে। তো সেটাই ডিসাইড করলে তাহলে কিভাবে বাড়ানো যায়। তো ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য স্ট্রিম থেকে যাতে ডাইভার্স একটা ব্যাচ হয় আর প্রত্যেকে শিখতে পারে। কারণ ওই 100টা ইঞ্জিনিয়ারিং পড়েছে আবার এমবিএ করছে, তারা তো নিজেদের মধ্যে কিছু শিখবে না। আর ইন্ডিয়াতে এটার ইম্পর্টেন্স কতটা নেই যতটা বিদেশে আছে। বিদেশে প্রত্যেকটা ব্যাচে ডাইভার্সিটি নিয়ে প্রচন্ড ওরা চাপ দেয়, এমবিএ তে ওরা প্রচন্ড ডাইভার্সিটি নিয়ে দেখে। আর বিদেশে যেমন ল আর এমবিএটা খুব একটা ভালো কম্বিনেশন। তো এই জিনিসগুলো আস্তে আস্তে এখানে আসছে, তো যেটা হয়তো আখেরে আলটিমেটলি আমাদের লাগে। এটা তুমি খুব ভালো জিনিস বলেছো। আমি এখানে একটা জিনিস শেয়ার করবো যে আমি আমার আইএম কে 2 বছরের মধ্যে আমি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি গেছিলাম ইবিএস জার্মানিতে। তো ওখানে যে যে ক্লাসরুমটা ছিল, আই থিঙ্ক ওইখানে পর্তুগালে একজন মেয়ে ছিল যে নাকি ওই কান্ট্রিকে অলিম্পিক্সে রিপ্রেজেন্ট করেছে, রাইট? তো এরকম ব্যাকগ্রাউন্ড থেকে ডাইভার্স পিপলরা আসতো। আর যখন আমরা বলতাম যে ওই কলেজে অলমোস্ট অল আইএন থেকে একটা না দুজন করে এসেছে, আইএন এ বি সি এল কে আই, দেন এমডিআই, আদার কলেজ থেকে এসেছিল। সবাই ইঞ্জিনিয়ার এমবিএ এরকম ছিল। আমিও ইঞ্জিনিয়ার এমবিএ। তো ওরা ভাবছে ইঞ্জিনিয়ারিং করে কেউ এমবিএ কেন করে, মানে ওরা বুঝতেই পারছে না ইঞ্জিনিয়ারিং করেছো, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তো আবার এমবিএ কেন করছো। তো সেই 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 যে জিনিসটা, যে আমরা দেখতে গেলে ইন্ডিয়া একটা একটা গ্যাপ হয়েছে কিন্তু, মানে আমাদের অন্য মানে এই যে অন্য যে গ্রাজুয়েশন গুলো আছে সেগুলো দে অ্যাকচুয়ালি মিস দ্য বাস। ঠিক আছে, সবাই ভরে ভরে ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছে। অ্যান্ড ইভেন দ্য এই যে নতুন
আমাদের এডুকেশনাল যে কোড এসছে, আমার মনে হচ্ছে নিশ্চয়ই এইটা অনেক চেঞ্জ আনবে। সেটা একটা প্রথম জিনিস। সেকেন্ড, এগেইন কামিং নাও টু নোয়েল। তো নোয়েল, তুমি ইঞ্জিনিয়ার অ্যান্ড এমবিএ, অ্যান্ড আমি যা আমার জানি, রাইট, আমি যা জানি যে ইউনো তুমি অবভিয়াসলি এখন একজন কনসালটেন্ট, এন্ড বিফোর এমবিএ ওয়াজ ইউ ওয়াজ অলসো এ কনসালটেন্ট। সো হঠাৎ হাউ হাউ এমবিএ ফিটস ইন ইয়োর জার্নি? মানে বিফোর সেইং হে ধরনী দ্বিধা হও, এটা বলে তারপরে বলবো আর কি। মানে এতক্ষণ ধরে ইঞ্জিনিয়ারিং আর এমবিএ শুনে শুনে মানে আমি লাইক আচ্ছা ঠিক আছে, পালাই এবার এখান থেকে, হয়ে গেছে। তো হ্যাঁ বলবো, মানে আমার ইনিশিয়ালি এমবিএ করার কোনো প্ল্যান ছিল না। তো আমি তারপরে যখন জয়েন করি, প্রথমে আমি মানে হ্যাঁ টেকনোলজি কনসাল্টিং এ ছিলাম দুবারই, ডেলয়েটে 1 বছর, পিডব্লিউসি তে 1 বছর। তো ওই সময় আমি যেভাবে ফাংশন করি, আমার ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটু বুঝতে হয় যে আমি যে কাজটা করছি সেটা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে, কি হচ্ছে, মানে করে কিছু লাভ, আমি যদি না করি আজকে তাহলে কিছু হবে কিনা, এগুলো আমাকে একটু বুঝতে হয়। তো সেটা আমি টেকনোলজি কনসাল্টিং এ যে কোনো কারণেই হোক পারছিলাম না, বা সেই সেই স্যাটিসফ্যাকশনটা আসছিল না। তো তখন আমার মোটামুটি একটা ধারণা হলো যে না, তাহলে একটা এমবিএ করা যাক, কেননা তাহলে যেহেতু আমি কর্পোরেটেই থাকবো, আমি বিজনেস রিলেটেড ব্যাপারগুলো বুঝতে পারবো, অ্যাটলিস্ট এটা বুঝতে পারবো যে আমি যে কাজটা করছি সেটা কোথায় আমাকে হেল্প করবে। এবার যেরকম শাইনিমাদি একটা ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে গেছিল, আমি একটা অ্যান্টি ফিনান্স মেন্টালিটি নিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি যা করিনি, আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং করব না, আমি মার্কেটিং করব বা অন্য কিছু করব। তখন মানে আইএমকে মানে একটা মার্কেটিং মার্কেটিং একটা ফ্লেভার ছিল। তো তারপরে ঘটনাচক্রে আমি অ্যাক্সেঞ্চার স্ট্র্যাটেজিতে ইন্টার্নশিপ করি। তারপরে তো অবভিয়াসলি মানে পুরো প্রোফাইলটাই যখন একটা কনসাল্টিং হয়ে গেল, তখন আহ, মানে ফাইনালসে খুবই স্বাভাবিকভাবে আমি আবার কনসাল্টিং এ ফিরে আসি, এবং ডিলসে। তো মানে দিস ওয়াজ লাইক মাই ওভারঅল জার্নি ফ্রম মানে টেকনোলজি কনসাল্টিং টু ম্যানেজমেন্ট কনসাল্টিং। ওকে। অ্যান্ড তো সেখানে মানে আইএনকে তোমাকে মানে কিভাবে হেল্প করলো? মানে দেখো, যখন আমরা শাইনিমাদি ক্যারিয়ার গ্রোথ দেখছি বা গৌরবদার ক্যারিয়ার গ্রোথ দেখছি, সেখানে আইএম কুইকোডের একটা রোল আছে। যেমন শাইনিমাদি যেটা বললো যে অ্যাজ এ ফ্রেশার ঢুকেছে, অ্যান্ড দেন আইএম কুইকোড মোল্ড করেছে, ব্রট দ্যাট রিগর ইন ডিফারেন্ট এরিয়াজ, রাইট? গৌরবদার সেই ইন দ্য চেকার্স ব্লক, দ্য মিসিং ব্লক কাইন্ড অফ থিং। তোমার তোমার ক্ষেত্রে সেই আইন করিডোরে সে কি কি জিনিস, যে কোন ভ্যালুটা যেটা তুমি মানে বলবে যে হ্যাঁ আমি এটা অর্জন করেছি এবং এটা আমার সবসময় সঙ্গে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে, মানে আমাকে এগিয়ে নিয়ে যাবে ওই। আমাকে যারা চেনে, যারা ইঞ্জিনিয়ারিং থেকে চেনে, তারা জানে যে আমি একটা অত্যন্ত মানে মানে হয় না মানে ছিচকা দুনে ঘ্যান ঘ্যানে একটা ভীষণ পেসিমিস্টিক একটা লোক ছিলাম। মানে ভীষণ সবসময় আমি কিছুতেই সন্তুষ্ট নই এরকম। তো আইএম এ যাওয়ার পরে যেটা হলো, প্রথম জীবনে ধাক্কা, প্রথমটা তো ইন্টার্নশিপটা তো একদম স্মুথ, একদম সবার আগে প্লেসমেন্ট টেসমেন্ট বিশাল, একদম হাওয়ায় আছি। তারপরে প্রথম আমি মাটিতে এলাম হচ্ছে যখন আমার প্রি প্লেসমেন্ট অফারটা এলো না। তখন মানে মোটামুটি আমি তো বুঝতে পারছি না কি করবো। মানে আমার একদিকে আমার সেই সত্তা যে খালি কাঁদতে চায়, অন্যদিকে আমার হচ্ছে যে আমাকে তো কিছু করতে হবে, এত লোন এটা কি করে শোধ করব। করে তারপরে আমার মনে আছে যে তখন মানে হঠাৎ একদিন আমার মনে হলো যে না, মানে এভাবে তো হবে না, উঠে দাঁড়াতে হবে এবং করতে হবে। তো ওইটাই মানে ওটা আমি বলবো আমার টার্নিং পয়েন্ট। ওখান থেকে আমার মোটামুটি ওই যেটা শানিমাদি বললো যে ফেলিয়ারটা এক্সপিরিয়েন্স করে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, যে কোনো মানে ওই স্পিরিটটা, ওই অপটিমিজমটা যে হবে, লেগে থাকো হবে। তো তারপরে মানে আমার মনে হয় তারপরে যখন আমি ডিলসে ইনফ্যাক্ট গেলাম, আমি প্রথমে তো মানে আগের সপ্তাহ হলে আমি তো মানে মোটামুটি পালিয়ে যেতাম ওখান থেকে, যে আমি ফাইন্যান্স রিলেটেড জিনিসপত্র করতে হচ্ছে, আমি কিচ্ছু জানি না। কিন্তু ওই পজিটিভিটি আর অপটিমিজমটা নিয়ে এসেছিলাম বলে এখানে কিন্তু আমি ঠিকঠাক করছি, মানে ভালোই করছি, ভালোই লাগছে আমার। তো সেটা আমার মনে হয় সব থেকে বড় কন্ট্রিবিউশন, সব থেকে বড়, মানে আমি চিরকৃতজ্ঞ আইএমডি এর কাছে। আচ্ছা, আর আইএম করিডোরে পড়াশোনা ছাড়া কি করছো? মানে এক্সট্রা কারিকুলারে কিসে তুমি ইনভলভ ছিলে? কোনো কমিটি বা ক্লাবের পার্ট ছিলে কিনা? মানে কি আমরা যা জানি যে একজন ন্যাশনাল ইনস্টিটিউট, আইএম ন্যাশনাল ইনস্টিটিউট, দুটোকেই ভ্যালু দেয়, এডুকেশন প্লাস কো কারিকুলার। তো তুমি কিসে ইনভলভ ছিলে? অ্যাবসলিউটলি। আমি হচ্ছে আমি মানে আমার না শুধু একটা জিনিস করতে কখনোই ভালো লাগে না। তো আমি লিখতেও ভালো লাগতো, অনেক কিছু করতেও ভালো লাগতো। তো ওই প্রচন্ড রেস্টলেস সত্তাটাকে আমি ফার্স্ট ইয়ার আমি মিডিয়া সেলে ছিলাম, এবং কিপিং আপ উইথ মাই ট্রেডিশন আমি আবার 1 বছরের মধ্যে শিফট করে কালচারাল কমিটি জয়েন করি।
আর খুব ইন্টারেস্টিংলি আমি আমাদের ক্যাম্পাসে দুর্গাপুজো প্রথম অর্গানাইজ করেছিলাম। আমি জানি না আর এখন আর হচ্ছে কিনা। হ্যাঁ, তো ওটা আমি ফার্স্ট করেছিলাম, কেননা আমাদের ইন্টার্নশিপ তখন হয়ে গেছিল, আমরা কলকাতায় ফিরতে পারতাম না। আর তো আমি ভাবলাম যে এরকম ভাবে পারবো না, একটা কিছুটা করতে হবে, তো সেটা আমি করেছিলাম। বাহ, দারুণ দারুণ। এখানে জাস্ট বলে রাখি, আমাদের ব্যাচে 2012-14 ব্যাচে আমরা প্রথম সরস্বতী পুজো হ্যাঁ হ্যাঁ, আমি ইয়েস। আর দেবতানু, আমাদের ব্যাচে আমরা দুজন মিলে উদ্যোগটা নিই। অ্যান্ড তারপরে আমরা খোঁজ তো কোঝিকোডে একটা বাঙালি কমিউনিটি আছে এবং একটা দুর্গাপুজো হয়। তো মিশন সেখানে মিশন যে রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, সেখানে যে ঠাকুর দিত, মানে কুমোরটুলি থেকে যে ঠাকুর আসতো, তাকে আমরা কন্ট্যাক্ট করে সেই একই ট্রাকে সরস্বতী ঠাকুর আনাই। অ্যান্ড সে আয়োজন করেছিল, সেই চাঁদা তোলার থেকে শুরু করে সবকিছু। আর পরের আরো যে আমাদের সেশন গুলো হবে, আড্ডাগুলো হবে, সেখানে দেবতানু আসবে। দেবতানু দেবতানু ওয়াজ দ্য কুক অফ দ্য বেঙ্গলি কুক ইন দ্য ক্যাম্পাস কাইন্ড অফ। ওর খিচুড়ি রান্নার জন্য মানে এমন কোনো মানে জুনিয়র সিনিয়ররা নেই যারা নাকি ওর খিচুড়ি রান্না করেছে, বা মাটন, লুচি মাটন, ও দারুণ। আর নিজে নিজে ভেজিটেরিয়ান, আমরা ওকে ভেজ তনু বলতাম, নিজে ভেজিটেরিয়ান, কিন্তু মাটন যা অসাধারণ রান্না করে মানে বলার মতন না। যাই হোক, তো এই তো আমাদের আমাদের আইএমকে তে আমরা খালি আমরা বাঙালিরা না, যারা অন্য ভাষার, যারা অন্য কালচারে আছে, তামিল, তেলেগু, মালয়ালম, উড়িয়া, সবাই তাদের কিছু না কিছু ওদের প্রোগ্রাম বা কালচারাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো গৌরব দা, তুমি কিসে ইনভলভ ছিলে তুমি যখন আইএমকে ক্যাম্পে? আমি অ্যালুমনাই কমিটিতে ছিলাম যখন আমি আইএমকে তে ছিলাম। তো সেইটা আমার মধ্যে কিছুটা রয়ে গেছিল। তো সেই জন্য আমি যখন আইএম মানে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয় বা তার আগে আমি কলকাতার অ্যালুমনাই যে অ্যাসোসিয়েশনটা যে সঙ্গম পড়ে, তো এখানকার আমি সিটি চ্যাপ্টার হেড ছিলাম 16 থেকে 19। তো ওই তখন যেটা করেছি সেটাই করেছি, আর এই জিনিসটা আমার মধ্যে রয়েও গেছে আর কি। প্লাস যেটা আমার মনে পড়লো এখন কথা বলতে বলতে, মানে আমাদের সময় সংগ্রামে আমরা হাঁটতাম, রেগুলার হাঁটতাম। সংগ্রামটা হচ্ছে আইএম কে আর আইএম বি বা আইএম কোরিকোড আর আইএম ব্যাঙ্গালোর, এই দুটোর মধ্যে দিয়ে শুরু হয়েছিল একটা স্পোর্টস টুর্নামেন্ট, যেটা অনেক দিন ধরে শুরু হয়েছিল। আর একদম হাড্ডাহাড্ডি, ইস্ট বেঙ্গল মোহনবাগান এর মতন হাড্ডাহাড্ডি। পরে ওটার মধ্যে আইএম ত্রিচি যোগ হয়, এখন বোধহয় 3টে কি 4টে ইনস্টিটিউট যোগ হয়েছে। আর বরাবর আমাদের সময়, আমাদের 1-2 ব্যাচ পর অব্দি না আইএম ব্যাঙ্গালোর আমাদের একদম গোহারান হারাতো। মানে 12টা-13টা মানে স্পোর্টস ইভেন্ট হতো, তার মধ্যে 2-3টে আমরা জিততাম। তো কোইন্সিডেন্টালি আমাদের বারে আমরা 9-3 হেরেছিলাম, 3টে ইভেন্ট জিতেছিলাম। তার মধ্যে একটা ছিল সুইমিং, যেটাতে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। আর তো সেটাতে খুব আমরা হিরো হয়েছিলাম যে 3টে ইভেন্টের মধ্যে একটাতে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। এখন আমি যেটা শুনছি যে এখন আইএম কে জিতছে আইএম বি অন্যদের হারিয়ে, তো খুব প্রাউড ফিল করছি। আজ থেকে শুরু হয়েছে যেটা, রাইট নাকি না নোয়েলের পরে ব্যাচ? আমার পরে আমাদের সময়ও হচ্ছে কোনো চান্স ছিল না, তার পরের থেকে আমার মনে হয়। এবং সময়ও হতো তো হ্যাঁ, সংগ্রাম? সংগ্রাম ছিল আমাদের সময় ছিল। আমি সেটাই ভাবছিলাম এখন যে অ্যাকচুয়ালি আমরা মানে এখন ভাবতে গেলে যে কত রকমের জিনিস যে প্যাক্ট থাকতো ওই 2 বছরের মধ্যে, নানা রকম অ্যাক্টিভিটিস, কালচারাল, স্পোর্টস, মানে খাওয়া দাওয়া। সত্যি। আমি এখনো মনে আছে আমাদের যখন আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম আইএমকে তে, উইদিন ফার্স্ট 2 উইকের মধ্যেই আমাদের এই অভ্যেস করিয়ে দিয়েছিল আমাদের সিনিয়ররা যে ভাই 3টে-4টাকে ঘুমোস না, রাইট? আমরা ভাবতাম ভাই কেন এরকম করে। যখন সেমিস্টারে অ্যাকচুয়াল চাপটা আসলো, যখন 8টা সাবজেক্ট একটা ট্রাইমাস্টারে ঢুকিয়ে দিচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে 30 আওয়ার্স এর কন্ট্যাক্ট আওয়ার্স, প্লাস 30 আওয়ার্স তো সেটা ক্লাসে, 70 আওয়ার্স তোমাকে ইনপুট দিতে হবে ব্যাক থেকে, রাইট? কেস স্টাডি, পিপিটি এন্ড অল দোজ থিংস। তখন ভাবতাম ভাই সময় কোথায়। তখন এক এক সময় তখন মনে হতো যে বাহ, থ্যাংক ইউ সিনিয়ররা, যে ভাই ওই যে প্রথম 1-2 সপ্তাহের যে কাইন্ড অফ ওরিয়েন্টেশন হয়েছে তাতে আমরা একদম ট্রেন। আর তারপরে যখন সেকেন্ড ইয়ারে গিয়ে প্রেশারটা কমলো, তখন ভাবছি ভাই রাতে ঘুমিয়ে আসে না, কি করা যায়। তখন যত কেস কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করা, অ্যান্ড ডিফারেন্ট ন্যাশনাল কম্পিটিশন, তারপরে কমিটি ওয়ার্ক। এন্ড আই থিঙ্ক প্লেস কমার্সরা তো সবসময় বিজি থাকতো 24 আওয়ার্স, তো প্লেস কমার্সের কাছে কোনো কিছু টাইম বলে কিছু থাকতো না, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই আইএমকে অ্যালুমনি অ্যাসোসিয়েশনে। তো বিফোর ইভেন আইএম অ্যাক্ট পাস হওয়ার আগে আইএমকে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, তারা
আইএমকে বোর্ডে নমিনেট করতে পারে। তো সেই জিনিসটা আমাদের এখানে মানে আমরা ফলো করি, মানে আমরা জানতাম যে আইএম অ্যাক্টে ওটা আসছে। যখনই আইএম অ্যাক্ট পাস হয়ে গেছে তারপর থেকে আইএম কে বোর্ডে অ্যালামনি অ্যাসোসিয়েশনের থেকে 3 জন ইলেক্ট হয়েছে, এবং একটা সাইকেল হয়ে গেছে, 2 বছর সাইকেল হয়ে গেছে, এই পরের 2 বছর সাইকেল এখন চলছে। 3 জন আইএম কে অ্যালামনি তারা বোর্ডে আছে, এবং সেটা একটা বিরাট ব্যাপার। সেটাতে কি হয় যে একটা আইএম রেলিভেন্ট থাকে যে কি হচ্ছে। যেমন আজকে লাস্ট 3-4 বছর ধরে একটা ডেটা সায়েন্সের কাইন্ড অফ ওয়েভ এসছে, রাইট? এন্ড হু নোজ আবার কি আসবে। তো এই যে অ্যালামনিরা যারা নাকি বোর্ডে থাকবে তারা অনেকটা আমি বলতে পারি ইনফ্লুয়েন্স করতে পারে যে কিরকম কারিকুলাম হবে, কিরকম অল থিংস ইউনো জিনিসটা মানে ফ্লোটা কেমন হবে, পেডিগ্রি কেমন হবে, অল দোজ থিংস। তো সেটা একটা খুব বড় ব্যাপার। আইএম কে মানে এদিকে একটা ইউনিক বলবো যে মানে অ্যালুমনাইদের বেশ ভালো রকম ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমি ইন্টারভিউ যে হচ্ছে নতুন যে কোর্সটা শুরু হয়েছে, যে লিবারেল স্টাডিজ এর যে পিজিপি প্রোগ্রামটা শুরু হয়েছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মানে নন সায়েন্স, তো ওই ইন্টারভিউ প্যানেলে আমাকে অ্যাজ অবজারভার নিয়েছিল। সেটা মানে জাস্ট না, প্রত্যেকটা ইন্টারভিউর পর আমার প্রত্যেকটা ওপিনিয়ন নিচ্ছিলেন, আর মানে কাকে সিলেক্ট করবে না করবে আমার পুরো ভিউটা শুনে, মানে ইনফ্যাক্ট আমার যদি ভিউটা উনি না মনে করেন যে ঠিক না, উনি সেটা আবার আর্গিউ করছিলেন যে না তুমি যেটা বলছো এই কারণে আমার মনে হয় ভুল, তাও কি তুমি স্টিক করবে। মানে এতটাই ইম্পর্টেন্স দিয়েছে একটা মানে অ্যালুমনাসের ভিউ গুলো, যেটা আমার মনে হয় খুব ইউনিক জিনিস, যেটা অন্য হয়তো আন্ডারগ্রেড লেভেলে এতটা অ্যালুমনাইদের ইউজ করা হয় না, বা হয়তো অনেক এমবিএ ইনস্টিটিউট এতটা অ্যালুমনাইদের ইউজ করে না। তো এগুলো মানে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হওয়ার পরে এই নতুন জিনিসগুলো শুরু হয়েছে, যেটা মানে খুবই ভালো। কারণ একটা ইনস্টিটিউটের প্রতি যেই ভালোবাসা, সেটা অ্যালুমনাইদের মতন এত কারোরই থাকবে না। মানে না যেটা একটা অ্যাপয়েন্টেড বোর্ডের কারোর থাকবে বা অন্য কারোর থাকবে। তো এই জিনিসটা মানে খুব ভালো ইউজ করা হচ্ছে। আর এই প্রোগ্রামগুলো যেটা হচ্ছে সেটা প্রবাবলি যেটা আরো ডেভেলপ করবে, আরো লোককে জানতে পারবে যে আইএম কে কি, বা আমরা কি ফেস করেছি, আমাদের লাইফ কিভাবে মোল্ড হয়েছে এর জন্য। দারুণ দারুণ গৌরবদা, দারুণ ভাবে তুমি সারাংশ দিলে এই পুরো আজকের আড্ডাটার। আমি দর্শকদের বলবো ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা সবাই লিঙ্কডিনে অ্যাভেলেবল। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা আমাদের কানেক্ট করতে পারেন লিঙ্কডিনে। অ্যান্ড দ্বিতীয়ত এটা জাস্ট আমাদের বিগিনিং আড্ডা সেশনের, এরপরে আরো অনেক সেশন আসবে। তো আমাদের আইএমকে অ্যাসোসিয়েশনের থেকে এটা আরেকবার মনে করে দিচ্ছি যে আমাদের সিলভার জুবলি রজত জয়ন্তী উৎসব চলছে, অ্যান্ড আমাদের আরো অনেক কার্যক্রম আসবে ফিউচারে, যেগুলো আপনাদের আইএমকে সম্পর্কে আরো অনেক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ।